ওয়েলকাম টু শর্টকাট এডুকেশন। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো। আমাদের আজকের ক্লাস নম্বর হচ্ছে 4 এবং ক্লাসের আলোচ্য বিষয় হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি বিখ্যাত কবিতা ঐক্যতান সম্পর্কিত। তো এই ঐক্যতান কবিতা থেকে কিন্তু অনেক কোশ্চেন এসে থাকে, খুবই ক্রিটিক্যালি কোশ্চেন এসে থাকে। এই ঐক্যতান শব্দটা থেকে কিন্তু অনেক প্রশ্ন এসে থাকে এবং কিরকম ধরনের প্রশ্ন এসে থাকে সেটা একটু দেখে নাও। প্রথমে হচ্ছে ঐক্যতান সম্পর্কে বানান। এই বানানটা অনেকে ভুল করে, এই বানানটা এভাবে লেখে যে কয়জা ফলা দেয়, এখানে আসলে কয়জা ফলা হবে না, এইভাবে এটা দিলে কিন্তু ভুল হবে। তো এটা একটু ভালোভাবে মনে রাখতে হবে। আর যখন 4টা অপশন দিবে তখন কিন্তু একটা কনফিউজিং সৃষ্টি হবে। তো এখানে কোনোভাবে জ ফলা দেওয়া যাবে না, এখানে শুধু ক দিতে হবে, ওই ক তান। ক্লিয়ার? এবার আমরা এখানে দুইটা বক্স দেখতে পাচ্ছি, একটা হচ্ছে ঐক্যতান কাব্য আর একটা হচ্ছে ঐক্যতান কবিতা। ঐক্যতান কাব্য যখন বলবে যে ঐক্যতান কাব্য তখন কিন্তু সেটা দিলওয়ার হবে, এবং যখন বলবে ঐক্যতান কবিতা তখন সেটা রবীন্দ্রনাথ ঠাকুর হবে। এটা হচ্ছে সাম্যবাদী, এটা হচ্ছে কবিতা। সাম্যবাদী কবিতা কাজী নজরুল ইসলামের আমাদের পাঠ্য বইয়ে আছে। এবং সাম্য গ্রন্থ, এটা কিন্তু সাম্য, শুধু সাম্য, সাম্য গ্রন্থ এটা হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, যেটা বাজার থেকে বহিষ্কার করা হয়েছে। আচ্ছা, ঐক্যতান অর্থ কি? ঐক্যতান অর্থ হচ্ছে সম্মিলিত সুর, অর্থাৎ সকল মানুষকে একত্রিত করার একটা সুর, মানে সকলকে একত্রিত করতে হবে। তো কবি এখানে বিভিন্ন বাদ্যযন্ত্রের সমন্বয়ে সৃষ্ট সুর, সমস্বর, বহু সুরের সমন্বয়ে এক সুরে বাঁধা পৃথিবীর সুরকে বোঝানো হয়েছে। পৃথিবীর যত শ্রেণীর মানুষ আছে না কেন, সকল শ্রেণীর মানুষকে একটা সুরে গাথার কথা বলেছেন, এবং এদেরকে একটা সুরে গাথা হচ্ছে না কেন সেটা প্রকাশ করেছেন। বিষয়টা হচ্ছে এরকম যে আমাদের সমাজে কর্মের ভিত্তিতে কিন্তু তাদের পৃথক করা হয়, অর্থাৎ তাদেরকে আলাদা করা হয় সমাজ থেকে। যে যে কর্ম করে তাকে কিন্তু সেই শ্রেণীতে ধরা হয়। এই বিষয়গুলো কবি এখানে কিন্তু এইটাই ফুটে তুলেছেন, এবং কেন এরা আলাদা হয়েছে, সমাজ থেকে বঞ্চিত হয়েছে, এটার কথা কিন্তু উল্লেখ করেছে এখানে। তো সরাসরি চলে যাব মূল পাঠে। বিপুলায় পৃথিবীর কতটুকু জানি। বিপুলা খুবই গুরুত্বপূর্ণ একটি শব্দ, কারণ পরীক্ষায় এসে থাকে। বিপুলা অর্থ হচ্ছে বিশাল, প্রশস্ত, অর্থাৎ পৃথিবীটাকে বোঝানো হয়েছে এখানে। আরেকটা গুরুত্বপূর্ণ হিন্টস, সেটা হচ্ছে বিপুলা এখানে যখন আ যুক্ত করা হয়েছে তখন কিন্তু সেটা স্ত্রী বা নারীবাচক শব্দে কিন্তু রূপান্তর হয়েছে। অর্থাৎ পরীক্ষা যদি কখনো এসে থাকে যে ঐক্যতান কবিতায় পৃথিবীটাকে কিবাচক শব্দ হিসেবে প্রকাশ করা হয়েছে, তখন কিন্তু আমরা সেটা দিব নারীবাচক শব্দে প্রকাশ করা হয়েছে, নারীবাচক বোঝানো হয়েছে। ক্লিয়ার? অর্থাৎ এই বিশাল প্রশস্ত পৃথিবীর এর কতটুকু বা আমি জানি, এটা নিজে কবি নিজেকে নিজে বলতেছে যে আমি এটা কতটুকু জানি। আমি দেশে দেশে কত না নগর রাজধানী, মানুষের কত কীর্তি, কত নদী গিরি সিন্ধু মরু, কত না অজানা জীব, কত না অপরিচিত তরু রয়ে গেছে অগোচরে। এখানে কবি পৃথিবীর বর্ণনা দিয়েছে। কি কি বর্ণনা দিয়েছে আমরা দেখি একটু। দেশে দেশে, অর্থাৎ দেশে দেশে বিভিন্ন ধরনের নগর রাজধানী গড়ে উঠেছে সেটা বলছে। দেশে দেশে কত না নগর রাজধানী। মানুষের কীর্তি, মানুষের কীর্তি বলতে এখানে মানুষের সংস্কৃতি, মানুষের জীবনযাত্রা, এগুলোকে বোঝানো হচ্ছে। কত নদী গিরি, গিরি বলতে এখানে পাহাড়। সিন্ধু মরু, সিন্ধু অর্থ হচ্ছে সমুদ্র, সমুদ্র আছে, তারপর মরুভূমি আছে। কত না অজানা জীব, মানে জীবগুলা অজানা। কত না অপরিচিত তরু রয়ে গেছে অগোচরে, অগোচরে বলতে অজানা, অজানা রয়ে গেছে, এগুলো আমাদের অজানা রয়েছে। তো এখানে দুইটি লাইন খুবই গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে অজানা জীব, পরীক্ষায় এসে থাকে যে অজানা কি, তখন কিন্তু 4টা অপশনে দিতে পারে যে তরু, গিরি, নগর রাজধানী বা জীব, তখন কিন্তু আমরা এটা দিব যে অজানা জীব। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। অপরিচিত তরু, অপরিচিত তরু হবে, আর অজানা জীব, এই দুইটার মধ্যে কনফিউজিংটা ভালোভাবে বুঝে নিতে হবে। বিশাল বিশ্বের আয়োজন, মন মোর জুড়ে থাকে অতি ক্ষুদ্রতারই এক কোণ। অর্থাৎ এই বিশাল বিশ্বের মানে পৃথিবীর অনেক আয়োজন, আয়োজন বলতে এখানে প্রাকৃতিক বোঝাচ্ছে, সমাজ বোঝাচ্ছে, মানুষের বিভিন্ন ধরনের সংস্কৃতি বোঝাচ্ছে, মানে এক কথায় পৃথিবীর যত কিছু ঘটছে, যা কিছু ঘটছে সবকিছু এখানে বোঝানো হচ্ছে। এই সবকিছুর কবির কিন্তু অজানা, সকল কিছু কিন্তু কবি জানে না। তো এই লাইন দ্বারা কিন্তু সেটা ফুটে তুলেছেন। তো আমরা যদি এটাকে পৃথিবী ধরি, এই পৃথিবীর আর কবির মন হচ্ছে এই যে, তো এই পৃথিবীর এতটুক জুড়েই কবির মনের ভিতর গাথা আছে। তো এই লাইন দ্বারা কিন্তু এটা বোঝাচ্ছে। এই লাইনটা অনেকে বোঝে না, এটা একটু ডিফিকাল্ট, তো এটা একটু ভালোভাবে বুঝে নিতে হবে। এটা ধরো হচ্ছে পৃথিবী, এবং এই পৃথিবীর একটা কোণ, এই এক কোণে যত কিছু আছে কবির মনে, পুরো মনে এতটুকুই আছে, আর এত কিছু কিন্তু অজানা। তো এই সম্পূর্ণ লাইন দ্বারা কি বোঝানো হচ্ছে দেখো, জীব ও জড় বৈচিত্র্যের বিশাল সম্ভার নিয়ে এই বিশাল বিশ্বজগৎ
কিন্তু আমার মন জুড়ে রয়েছে তারই ছোট একটি কোণ। মানে আমার মনের ভিতর এই বিশাল বিশ্বের এতটুকু জুড়ে আছে। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার বোঝাতে পেরেছি। সেই ক্ষোভে পড়ি গ্রন্থ ভ্রমণ বৃত্তান্ত আছে যাহে অক্ষয় উৎসাহে, যেথা পায় চিত্রময়ী বর্ণনার বাণী কুড়ায় আন। অর্থাৎ আমাদের যখন কোনো কিছু জানি না, যখন খুব রাগ হয়, তখন কিন্তু সেটা জানার প্রতি একটা আগ্রহ জাগে, এবং সেটা শুধু আগ্রহ না, বিশাল আগ্রহ, মানে এই অফুরন্ত আগ্রহ। তা একইভাবে কবি যখন এটা জানে না, তার মনে একটা আগ্রহ জাগছে যে আমি এই বিশাল বিশ্বের সবকিছু জানবো। তো এখানে অক্ষয় উৎসাহের অর্থ হচ্ছে অফুরন্ত আগ্রহ। মানে এই রাগের আগে কবি কি পড়ে? গ্রন্থ পড়ে, ভ্রমণ বৃত্তান্ত অর্থাৎ ভ্রমণ কাহিনীগুলা, এগুলা পড়ে। তোমরা পড়তে পারো, কারণ ভ্রমণ কাহিনী যখন পড়া হবে তখন কিন্তু এই বিভিন্ন নগর, বিভিন্ন দেশের বিভিন্ন বিস্তারিত কিন্তু জানা যায়। তো এটা পড়ে, এবং শুধু পড়ে না, অফুরন্ত আগ্রহের সাথে পড়ে। এবং পড়ে যখন যেখানে যেটা পায় চিত্রময় বাণী, অর্থাৎ হচ্ছে সাহিত্যর বিভিন্ন ধরনের বিভিন্ন সাহিত্য, ছবি, যাই হোক না কেন, যেটাই পান না কেন তিনি সেটা কুড়ায় আনেন। অর্থাৎ আমরা যখন ছোটবেলায় খেলা করতাম, যেটা সামনে পেতাম সেটা কিন্তু কুড়িয়ে আনতাম, মনে করতাম যেটা আমার কাজে লাগতে পারে। তো বিষয়টি সেম এরকমই। তোমরা এই দুটি লাইন দ্বারা এই দুটির ব্যাখ্যা লিখে নিতে পারো, কেননা তোমাদের যখন খ নম্বর প্রশ্নের উত্তর করবা তখন কিন্তু এই লাইনের ব্যাখ্যাগুলো দেওয়া লাগতে পারে। ভ্রমণ বৃত্তান্ত অক্লান্ত ভাবে পাঠ করে কবি জ্ঞান অর্জন করেন। পৃথিবীর শ্রেষ্ঠ সাহিত্য যেখানে জীবের ছবি ফুটে ওঠে, তাই আমি কুড়াইয়ে এনে আমার কবিতা সমৃদ্ধ করতে চেষ্টা করি। অর্থাৎ কবি তার কবিতাগুলো আরো সমৃদ্ধ করে। জ্ঞানের দীনতায় এই আপনার মনে পূরণ করিয়া লই যত পারি ভিক্ষালব্ধ ধনে। অর্থাৎ এই লাইনটি দ্বারা যদি ব্যাখ্যা করা হয়, তাহলে নানা সূত্রে থেকে জ্ঞান আহরণ করে আমি জ্ঞানের দরিদ্রতা ঘোচাতে চেষ্টা করি, এ জ্ঞান ভিক্ষা তুল্য। অর্থাৎ মানুষ যেমন ভিক্ষা করে, দাঁড়ে দাঁড়ে যে যতটুকু দেয় না কেন সে ততটুকু কুড়ায় আনে, সেখান থেকে নিয়ে আসে। একটা কবি ঠিক তেমনি ভিক্ষার মতো করে জ্ঞান অর্জন করে, যেখানে যতটুকু পায় সেটুকু তিনি নিজের ভিতরে নেন, সেটা তার জ্ঞানের দরিদ্রতা একটু পূরণ করেন। ক্লিয়ার? আমি পৃথিবীর কবি, যেথা তার যত ওঠে ধ্বনি, আমার বাঁশির সুরে সারা তার জাগিবে তখনই। এই স্বরসাধনায় পৌঁছিল না বহুতর ডাক, রয়ে গেছে ফাঁক। এখানে শব্দ অর্থগুলো প্রথমে জেনে নিই। স্বরসাধনায় সুর বা সঙ্গীত সাধনা, এই চরণ দ্বারা কি বোঝানো হচ্ছে? আমি পৃথিবীর কবি, আমার বাঁশির সুরে বা কথার সাধনায় বিশ্বময় এর সারা জেগে ওঠার কথা। অর্থাৎ আমি পৃথিবীর কবি, আমার বাঁশির সুরে, আমার কথায় পৃথিবী সারা জেগে ওঠার কথা, কিন্তু আমার সুর, সঙ্গীত বা কথার সাধনার ডাক সর্বত্র পৌঁছায়নি, কিছু অপূর্ণতা, কিছু ফাঁক রয়ে গেছে। ক্লিয়ার? প্রকৃতির ঐক্যতান স্রোতে নানা কবি ঢালে গান, নানা দিক হতে তাদের সবার সাথে আছে মোর এই মাত্র যোগ, সঙ্গ পাই সবাকার, লাভ করি আনন্দর ভোগ। এই লাইন দ্বারা বোঝানো হচ্ছে বিভিন্ন কবিরা প্রকৃতির বিচিত্র ভাবনা নিয়ে বিভিন্ন কবিতা লেখেন, বিভিন্ন গান লেখেন। তো তারাও যেভাবে লেখেন আমিও ঠিক সেভাবে লিখি, তাদের সাথে আমার এই দিকটাই মিল আছে, কিন্তু আমি আনন্দ পাই, তাদের লেখাগুলোকেও আমি আনন্দের সাথে গ্রহণ করি। পাইনি সর্বত্র তার প্রবেশের দ্বার, বাধা হয়ে আছে মোর বেড়াগুলি জীবনযাত্রার। অর্থাৎ আমি সর্ব জায়গায় বা সর্বশ্রেণীতে আমি প্রবেশ করতে পারি না, সব জায়গায় আমি যেতে পারি না, এ কারণে সকল কবিতাগুলো আমি লিখতে পারি না। আমার একটা বাধা হয়ে আছে কবির জীবন এবং অন্য শ্রেণীর জীবনের সাথে একটা বাধা হয়ে আছে। আমরা জানি যে রবীন্দ্রনাথ ঠাকুর হচ্ছে জমিদার পরিবারে ছিলেন। তো একটা প্রথা ছিল তখন যে জমিদাররা বা কোটিপতিরা, বড়লোকরা এখনো আছে, উচ্চ সমাজের মানুষরা নিম্ন শ্রেণীর মানুষের সমাজে আসে না, তাদের জীবনযাত্রা একরকম, এদের জীবনযাত্রা একরকম। তো কবি এখানে এটাই বলছে যে আমি সব জায়গায় যেতে পারি না, আমার জীবনের সাথে বাধা সৃষ্টি হয়ে আছে, কেননা আমি জমিদার, তারা কর্মজীবী, তারা নিম্ন শ্রেণীর জীবনযাত্রা ভোগ করছে, তাদের মাঝে আমি যেতে পারি না। চাষি খেতে চালাইছে হাল, তাতে বসে তাঁত বনে জেলে ফেলে জাল, বহুদূর প্রসারিত তাদের বিচিত্র কর্মভার, তারই পরে ভর দিয়ে চলেছে সমস্ত সংসার। অর্থাৎ চাষিরা খেতে চাষ করছে, তাঁতিরা তাঁত বুনছে, জেলে জাল ফেলছে, তাদের কর্মভার গুলা অনেক বড়। আমরা কিন্তু তাদের কর্মভার গুলাকে আমরা ছোট করে দেখি, তাদের উপর কিন্তু ভর করে কিন্তু এই বিশ্বজগৎ চলতেছে। আমরা জানি তারা যদি না থাকতো তাহলে কিন্তু আমরা বিশাল বিশাল অট্টালিকা বা এত বড় বড় কিছু গড়তে পারতাম না। তারা আছে বিদায় কিন্তু আমাদের বিশাল বিশাল অট্টালিকা, আমরা বেঁচে আছি। মানে এক কথায় তাদের উপর ভর করে কিন্তু আমাদের এই বিশ্বজগৎটা টিকে আছে, কিন্তু আমরা সেটা কখনো দেখি না।
অতি ক্ষুদ্র অংশে তার সম্মানে নির্বাসনে সমাজের উচ্চ মঞ্চে বসে আছি সংকীর্ণ বাতায়নে। সম্মানের চিরনির্বাসনে অর্থাৎ নিজের আত্মদহন থেকেও উচ্চারিত কথা। অর্থাৎ কবি এখানে নিজের কথা নিজে প্রকাশ করতেছে, নিজের ক্ষোভটা প্রকাশ করতেছে যে আমাকে অনেক সম্মানের স্থানে বসানো হয়েছে, এই জন্য কিন্তু আমি সমাজে যেতে পারছি না। সমাজের উচ্চ মঞ্চে বসে আছি আমি সংকীর্ণ বাতায়নে। সংকীর্ণ বাতায়ন মানে সংকৃত জানালা, এখানে বাতায়ন মানে হচ্ছে জানালা। তো তার এই ছোট্ট জানালা দিয়ে, তার মনের ছোট জানালা দিয়ে কিন্তু অন্য শ্রেণীর মানুষের জীবনযাত্রাগুলোকে সঠিকভাবে উপলব্ধি করতে পারছে না। এখানে প্রতিবন্ধকতা একটা সৃষ্টি হয়েছে, তো এটাই কবি প্রকাশ করেছে এখানে। মাঝে মাঝে গেছি আমি ওপারের প্রাঙ্গণের ধারে, ভেতরে প্রবেশ করিনি সে শক্তি ছিল না একেবারে। অর্থাৎ তারপরও আমি তাদের মাঝে মাঝে আমি গিয়েছি, মানে ওই সমাজে আমি গিয়েছি, কিন্তু আমি প্রবেশ করার মতো আমার শক্তি সামর্থ্য ছিল না। আমি একটু আগেই বলেছি যে কবি ছিলেন জমিদার পরিবারের সন্তান। তো তিনি যেহেতু জমিদার পরিবারের সন্তান ছিলেন, এই কারণে কিন্তু তাদের মাঝে একটা জীবনযাত্রার কিন্তু একটা বিভেদ সৃষ্টি হয়েছে। এই কারণে কিন্তু সবাই সব জায়গায় যেতে পারে না, তখন এরকম একটা প্রথা ছিল আর কি, প্রচলিত এখনো আছে। জীবনে জীবন যোগ করা না হলে কৃত্রিম পণ্যে ব্যর্থ হয় গানের পরশা। পরশা অর্থ হচ্ছে পণ্য ধারা, অর্থাৎ এই লাইন দ্বারা কি বোঝানো হচ্ছে, জীবনের সঙ্গে জীবনের সংযোগ না ঘটলে শিল্প সৃষ্টির কৃত্রিম পণ্য পরিণত হয়। বিষয়টি কেমন, যে একজন দরিদ্র সমাজে বসবাস করেন, কিন্তু আমরা অনেক উচ্চ সমাজে বসবাস করি, কিন্তু আমরা তখন কিন্তু উচ্চ সমাজ থেকে কিন্তু দরিদ্রের যে বেদনা, যে কষ্টটা, তাদের জীবনযাত্রাগুলো কেমন ভাবে চলে, এটা কিন্তু কখনোই সঠিকভাবে উপলব্ধি করতে পারবো না। যত দূর থেকে দেখি না কেন আমরা সঠিকভাবে উপলব্ধি করতে পারবো না, যদি না তাদের জীবনটা মতো করে আমার জীবনটা কাটাই, ততক্ষণ পর্যন্ত আমরা বুঝতে পারবো না। যদি তাদের মতো করে আমার জীবনটা গুলা কাটাই, তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো। এই জন্য কিন্তু আমাদের ইসলাম ধর্মে বছরে একটি মাস রোজা রাখার অর্ডার করেছেন আমাদের সৃষ্টিকর্তা, কারণ তাদের যে কষ্টগুলা, সেই কষ্টগুলা যেন আমরা সঠিকভাবে উপলব্ধি করতে পারি, যে না খেয়ে থাকার বেদনাটা কতটা। তো এটাই কবি এখানে বলেছে, যে আমার এই জীবনগুলা এরকমটা যদি না ঘটে, তাহলে কিন্তু শিল্পর যে আমি যে কবিতাগুলো লিখবো, আমার শিল্প সৃষ্টি হবে, অপূর্ণতা থেকে যায়, সঠিকভাবে আমি উপলব্ধি করতে পারি না এবং সঠিকভাবে সবার সামনে উপস্থাপন করতে পারি না। তাই আমি মেনে নিই সে নিন্দার কথা আমার সুরের অপূর্ণতা। অর্থাৎ কবি নিজ সম্পর্কে আলোচনা এবং নিজের সুরের অপূর্ণতা নির্দ্বিধায় স্বীকার করেছেন। আমার কবিতা আমি জানি, গেল বিচিত্র পথে হয় নাই সে সর্বত্রগামী। অর্থাৎ আমার কবিতা সম্পর্কে আমি জানি, তা বিচিত্র অর্থাৎ বিখ্যাত হলেও সর্ব অনুভবের ফোটাতে পারিনি। অর্থাৎ আমি সঠিকভাবে সকল কিছু আমার কবিতার মাঝে আমি ফুটিয়ে তুলতে পারিনি, কিছু কিছু জায়গায় আমার ফাঁক রয়ে গেছে। কৃষাণের জীবনের শরিক যে জন, কর্মে কথায় সত্য আত্মীয়তা করেছে অর্জন, যে আছে মাটির কাছাকাছি সে কবির বাণী লাগি কান পেতে আছে। এখানে শরিক মানে হচ্ছে অংশীদার, অর্থাৎ যারা কৃষকের জীবনের সঙ্গী বা অংশীদার হয়ে আত্মীয়তা অর্জন করেছে, আমি সেই কবির জন্য অপেক্ষা করছি। মাটির মানুষের কথা না থাকলে সাহিত্য পরিপূর্ণতা পায় না। অর্থাৎ কবিতার মধ্যে যদি মাটির মানুষ বলতে এখানে যাদের উপর করে এই সমস্ত সংসার চলছে, বিশ্বজগৎ চলছে, তাদের কথা যদি কবিতার মধ্যে না থাকে, তাহলে কবিতা তো অপূর্ণতা থেকেই যাবে, এটা কবি বুঝিয়েছেন। এবং সে কবির বাণী লাগি কান পেতে আছে, মানে যারা মাটির মানুষের কাছাকাছি আছে, তাদেরকে সঠিকভাবে উপলব্ধি করতে পারলে কিন্তু তাদেরকে নিয়ে সঠিকভাবে কবিতা লেখা যাবে। তো যে সব কবিরা এরকম ভাবে কাজ করে, সেই সব কবির জন্য আমি অপেক্ষা করছি, তারা যাতে একটা কবিতা লিখবে, আমি সেই কবিতাটা শুনবো, এই কবিতা শোনার জন্য আমি কান পেতে আছি, এটাই বুঝিয়েছে। এসো কবি আখ্যাত জনের নির্বাক মনের। এখানে নির্বাক মানে হচ্ছে শ্রমজীবী, অর্থাৎ কবি এখানে আহ্বান করতেছে। কাদের আহ্বান করছে? যে সকল কবিরা তাদের কাছাকাছি রয়েছে, তাদের মতো করে জীবনযাপন করছে, সেই কবিগুলাকে আহ্বান করছে কবি। মর্মের বেদনা যত করিয়া উদ্ধার, প্রাণহীন এ দেশেতে জ্ঞানহীন যেথা চারিধান, অবজ্ঞার তাপে শুষ্ক নিরন্দন সে মরুভূমি, রসে পূর্ণ করিয়া দাও তুমি। মর্মের মানে হচ্ছে মনের, এখানে প্রাণহীন মানে হচ্ছে কবির নিজের হতাশা প্রকাশ করেছে। আচ্ছা, পুরো লাইন দ্বারা কি বোঝানো হচ্ছে? শ্রমজীবী মানুষকে অবহেলা করে, আমরা জানি সেটা সবাই। বর্তমান সাহিত্যে ভুবন আনন্দহীন উষার মরুভূমিতে পরিপূর্ণ হয়েছে। পরবর্তী প্রজন্মের কবিরা তোমরা তোমাদের মনের বেদনা উদ্ঘাটন করে
সাহিত্যের মরুভূমিকে রসে পরিপূর্ণ করে দাও। অর্থাৎ বর্তমান কবিতার মধ্যে যে রস নেই, পরজন্মের যে কবিগুলো আছে তারা এই সাহিত্যের মরুভূমিটা রসে পরিপূর্ণ করে দাও। অর্থাৎ যে যে সমাজের নিম্ন স্থানে অবস্থান করছে তাদেরকে এনে কবিতার মধ্যে বসাও, তাদের কথাগুলা প্রচার করো, তাহলেই একটা কবিতা পরিপূর্ণ হবে, সাহিত্যটা পরিপূর্ণ হতে হবে। এটা কবি বোঝাচ্ছেন এই লাইন দ্বারা। অন্তরে যে উৎসাহ তার আছে আপনারই, তাই তুমি দাও তো উদ্বারী। সাহিত্যের ঐক্যতান সঙ্গীত সবাই, একতারা যাহাদের তারাও সম্মান যেন পায়। উদ্বারী অর্থ হচ্ছে উন্মুক্ত, মানে খোলামেলা, একেবারে উপচে পড়া। এই লাইন দ্বারা কি বোঝাচ্ছে? তোমাদের অন্তরে যে রসের উৎসাহ রয়েছে তা তোমরা উন্মুক্ত করে দাও, অর্থাৎ একেবারে প্রকাশ করে দাও বা উজাড় করে দাও, একই বিষয়। সাহিত্যের ঐক্যতান সবাই, গ্রাম থেকে আসা একতারা হাতের শিল্পী, উপেক্ষিত মানুষেরাও যেন স্থান পায়, একই বিষয়, যে নিম্ন শ্রেণীর মানুষেরা যেন এই সাহিত্য সবাই স্থান পায়। ক্লিয়ার? মুখ যারা দুঃখে সুখে, নতশির স্তব্ধ যারা বিশ্বের সম্মুখে, অবগুণী কাছে থেকে দূরে যারা, তাহাদের বাণী যেন শুনি। এখানে মুখ মানে হচ্ছে বোবা, যারা বোবা হয়ে আছে, যারা দুঃখে সুখে আছে। এই লাইন দ্বারা কি বোঝানো হচ্ছে? দুঃখ কষ্ট সহ করা নির্বাক মানুষ যারা, যারা প্রতিবাদের ভাষা জানে না, মাথা উঁচু করে দাঁড়াতে পারে না, সকল স্থানে স্থান পায় না, যারা আমাদের খুব কাছে থেকেও দূরে সরিয়ে রেখেছি আমরা, তাদেরকে যেন আমরা এই সাহিত্যে এনে স্থান দেয়। তো এখানে এটাই বলছে, অগুণী অর্থাৎ জ্ঞানী গুণবান যারা আছো তোমরা, তাদের কথা যেন তোমাদের মুখ থেকে শুনি। অর্থাৎ এখানে কবি কিন্তু খুব প্রকাশ করেছে, তোমরা যে তাদের কথা বলো না, সবসময় উচ্চ শ্রেণীর সমাজ নিয়ে কথা বলো, তাদের সমাজ নিয়ে কখনো কথা বলো না, তোমাদের মুখ থেকে যেন তাদের কথাগুলো শুনি, তাদের জীবনযাত্রাগুলো শুনতে পাই, এটাই কিন্তু প্রকাশ করেছে। তো এক কথায় কবি কিন্তু এখানে কবিতা দ্বারা এটা বুঝিয়েছেন যে নিম্ন শ্রেণীর সমাজের জীবনযাত্রাগুলো কিন্তু সঠিকভাবে ফুটিয়ে তোলা যায় না, তাদের জীবনযাত্রাগুলো কোথাও সাহিত্যের কোথাও স্থান পায় না, তাদের সম্মান দিই না। আমি করতে পারি না, কেননা আমার স্থানটা ওরকম ভাবে ছিল না, আমি তাদের মাঝে যেতে পারিনি, আমার জীবনের একটা বাধা সৃষ্টি ছিল। তো যারা তাদের মধ্যে বেঁচে আছে, যারা তাদের সাথে জীবনযাপন করতেছে, তারা তাদের কথাগুলা ফুটে তোলে এবং তোমরা এনে আমার কাছে আমাকে বলো, আমি যেন তোমাদের মুখ থেকে তাদের কথাগুলো শুনি এবং আমার কবিতায় তাদের কথাগুলো আমি ফুটে তুলতে পারি। তো এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছে। তা আশা করি বোঝা গেছে কবিতাটি। তো সবাই ভালো থাকবা এবং সুস্থ থাকবা।